আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো জেরান্ড এবং পার্টিসিপল চেনার উপায় কি সেটা শিখব। সেই সাথে জেরান্ড এবং পার্টিসিপলের ব্যবহার শিখব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন লেখা আছে 100% সমাধান। অবশ্যই 100% সমাধান হবে ইনশাল্লাহ যদি আপনি 100% মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারেন, তাহলে হবে। আপনার মনোযোগ যদি হয় 90%, আপনি বুঝবেন 90%, সমাধান 90%। আপনার মনোযোগ 100%, মানে আপনি বুঝবেন 100%, ততটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। আচ্ছা, জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে কেন ঝামেলা, সমস্যাটা কোথায় সেটা আগে বুঝে নেই। পার্টিসিপল আমরা জানি একটা ভার্ব সাধারণত, বা একটা ভার্ব প্রধানত দুই ধরনের ভার্ব হয়। একটা হলো ফাইনাইট ভার্ব, আর একটা কি নন ফাইনাইট ভার্ব। এই যে একটা ভার্ব যে নন ফাইনাইট ভার্ব হয়, এই নন ফাইনাইট ভার্বটা আবার তিন ধরনের, যাকে বাংলায় আমরা বলি অসমাপিকা ক্রিয়া। সেই নন ফাইনাইট ভার্ব হলো তিন ধরনের। কি কি? একটা হচ্ছে জেরান্ড, ওকে, জেরান্ড, সরি, একটা হলো ইনফিনিটিভ, একটা হলো ইনফিনিটিভ, আচ্ছা, আরেকটা হলো জেরান্ড, আরেকটা হচ্ছে পার্টিসিপল। আমরা যদি জেরান্ডটাকে বাদ দেই তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে, যদি আমরা সহজ করে বলি, তিন ধরনের: ইনফিনিটিভ, জেরান্ড, আর হচ্ছে কি পার্টিসিপল। এই সমস্যা পার্টিসিপলটার এখানে কেন? কারণ পার্টিসিপল তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, আরটা হলো পাস্ট পার্টিসিপল, আরটা হলো পারফেক্ট পার্টিসিপল। এখন ইনফিনিটিভ বলতে কি বোঝায়? একটা ভার্বের বেস ফর্মের সামনে টু যুক্ত করা। জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি যোগ করা। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল V3, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং এরপর V3। বিষয়টা আমি আরেকটু পরিষ্কার করে বলি। ভার্ব প্রধানত দুই ধরনের: ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। প্রশ্ন হলো নন ফাইনাইট ভার্বটা দেখতে কেমন হয়? এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে নন ফাইনাইট ভার্ব হলো তিন ধরনের: ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। একটা ভার্বের বেস ফর্মের পূর্বে টু যুক্ত হলে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। তার মানে কোনো ভার্বের বেস ফর্মের সামনে টু যুক্ত করলে সেটা এক ধরনের নন ফাইনাইট ভার্ব। একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা হয় জেরান্ড, আর একটা জেরান্ডও এক ধরনের নন ফাইনাইট ভার্ব। আর যাদেরকে আমরা পার্টিসিপল বলি তারাও নন ফাইনাইট ভার্ব। এখন এই পার্টিসিপল হচ্ছে তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যোগ করলে তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটাকে পাস্ট পার্টিসিপল বলি। আর হ্যাভিং এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তার নাম পারফেক্ট পার্টিসিপল। এগুলো আমরা ডিটেলস জানবো। সমস্যাটা কোথায় এখন? সমস্যাটা হলো জেরান্ডের বাহ্যিক রূপটা ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলের বাহ্যিক রূপও ভার্ব প্লাস আইএনজি। ঝামেলাটা এখানেই হয়ে যায়। কোন আইএনজির নাম জেরান্ড আর কোন আইএনজির নাম পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, ঝামেলা এখানেই হয়। তো আমরা এটার সহজ সমাধান নিব ইনশাআল্লাহ। এজন্যই আজকে আলোচনার বিষয়টা ছিল জেরান্ড ভার্সাস পার্টিসিপল। আচ্ছা, জেরান্ড পার্টিসিপলের জন্য কি অনেক রুলস শিখি না আমরা? আমরা তো স্টাইল, অনেক কৌশল, স্ট্র্যাটেজি ফলো করি। 1 মিনিটে জেরান্ড শিখুন না, আমি এটা বলবো। আমি এর আগা গোড়া যা আছে সব বুঝাবো। এর জন্য আপনার পূর্ণ মনোযোগ দরকার। আপনি এভাবে মনে রাখবেন, যখন বাক্যের কোথাও দেখবেন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সেই ভার্ব প্লাস আইএনজিটা যদি পার্ট অফ স্পিচ হিসেবে একটি নাউনের কাজ করে, তখন আপনি ধরে নেবেন সেই ভার্ব আইএনজিটা এক ধরনের জেরান্ড। আর যখন আপনি কোথাও দেখবেন একটা ভার্বের সাথে আইএনজি আছে এবং সেই শব্দটা সেন্টেন্সে একটা ভার্বের কাজ করলো অথবা একটা অ্যাডজেক্টিভের কাজ করলো, অথবা যদি সে একটা অ্যাডভার্বের কাজ করে, তখন তার নাম হবে পার্টিসিপল। আমরা সংক্ষেপে পার্টিসিপল বললেও মূলত সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল।
তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো আপনি কোনো ভার্বের শেষে আইএনজি দেখেই জেরান্ড নাকি পার্টিসিপল এটা নির্ণয় করার জন্য মরিয়া হবেন না, কখনোই না। আপনি ঠান্ডা মাথায় একটা ভার্বের সাথে আইএনজি থাকলে আগে অনুধাবন করার চেষ্টা করবেন সে কোন পার্ট অফ স্পিচ। যদি সে পার্ট অফ স্পিচ হিসেবে নাউন এর কাজ করে তবে আপনি নিশ্চিত হবেন তার নাম জেরান্ড। আর যদি সে পার্ট অফ স্পিচ হিসেবে একটি ভার্ব কিংবা একটি অ্যাডজেক্টিভ কিংবা একটি অ্যাডভার্ব এর কাজ করে তখন আপনি ধরে নেবেন তার নাম হচ্ছে পার্টিসিপল। তার মানে যে পার্ট অফ স্পিচ চিনবে না তার জন্য জেরান্ড পার্টিসিপল চেনা কঠিন। হ্যাঁ, অনেক ধরনের ছন্দফন্দ সূত্র দিয়ে শেখা যায়, আলটিমেটলি ভুল হয় তাতে। সো আপনাকে আগে পার্ট অফ স্পিচ বুঝতে হবে, তারপর জেরান্ড পার্টিসিপলের সিদ্ধান্তটা আপনি খুব সহজেই নিতে পারবেন। আচ্ছা, তো এইবার আমার কথা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে কিছু এক্সাম্পল বুঝবেন। হ্যাঁ, লেখার জন্য মরিয়া হবেন না, আগে বুঝেন। স্যার আমি একটা বাক্য লিখলাম ওয়াকিং, আমি নাম্বার সহ দিলাম, আপনারা চেষ্টা করেন কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল সেটা কমেন্ট করার। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা একটা আমার সেন্টেন্স। এখানে ওয়াকিংটা জেরান্ড নাকি পার্টিসিপল অনুমান করার চেষ্টা করেন। 2 নম্বরে আমি একটা বাক্য লিখলাম শি ওয়াজ ওয়াকিং, সে হাঁটতেছিল উইথ হার মাদার, সে তার মায়ের সাথে হাঁটতেছিল। এখানে ওয়াকিং। 3 নম্বরে দেয়া হলো লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, জীবন একটা চলমান ছায়া। এই যে ওয়াকিং। 4 নম্বরে দিলাম she came here walking, এখানে আমি ওয়াকিং দিলাম। আমার এই 4টা এক্সাম্পল যদি মনোযোগ দিয়ে বোঝেন কেউ, আরেকটা দিলাম 5 নম্বরে হি ইজ ফন্ড অফ ওয়াকিং, মানে সে হাঁটা পাগল, শুধু হাঁটে। আপনারা যারা যারা অলরেডি উত্তর করেছেন অনেক ধন্যবাদ, কিন্তু আমি চাই একটু তৃপ্তি মতো আলোচনা করতে। আমার খুব ইচ্ছা আজকের এই আলোচনাটা শুনে আপনারা যেন আগামীকাল থেকে মানুষকে জেরান্ড পার্টিসিপল সহজ করে শেখাতে পারেন। এজন্য সবার কাছে আমার অনুরোধ রইল পূর্ণ মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন আগে। এই যে ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করেছি, এইটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে জেরান্ড নাকি পার্টিসিপল, আমি জেরান্ড পার্টিসিপল নিয়ে আগে ভাববো না। আমি আগে দেখব বিচক্ষণভাবে যে এরা কোন পার্ট অফ স্পিচ, তারপর আমি জেরান্ড পার্টিসিপল নিয়ে ভাববো। সো আপনারা নর্মালি এতটুকু জানেন যে ইজ হলো বাক্যের ভার্ব। তো ইজ যদি ভার্ব হয়, ভার্বের সামনে যে অবস্থান করে সে হয় বাক্যের কি সাবজেক্ট। তার মানে ওয়াকিং শব্দটা এখানে বাক্যের সাবজেক্ট। এটা আপনারা ছোটবেলা থেকে জানেন, সাবজেক্ট এর স্থানে অবজেক্ট এর স্থানে যে ব্যবহার হয় সে সাধারণত নাউনের কাজ করে। বড়জোর প্রোনাউন হতে পারে, সে নাউনের কাজ করে। তাহলে সাবজেক্টের স্থানে বা অবজেক্টের স্থানে যারা ব্যবহার হয় তারা নাউনের কাজ করে। এটা আপনারা ছোটবেলা থেকে জানেন। সুতরাং আমরা নিশ্চিত ওয়াকিং যেহেতু একটা সাবজেক্ট এখানে বাক্যের, তাহলে এটা পার্ট অফ স্পিচ হিসেবে এর নাম কি বলেন? নাউন। খবরদার, নো 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 নো। জেরান্ড পার্টিসিপল প্লিজ, এখন জেরান্ড পার্টিসিপলের নাম মুখেই নেবেন না। আগে পার্ট অফ স্পিচ ঠান্ডা মাথায় বোঝেন, কোনো পেইন নেবেন না। তাহলে এটা সাবজেক্টের কাজ করেছে, তাই এটা একটা নাউন। এবার কি বলছে? শি ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার।
সে তার মায়ের সাথে হাঁটতেছিল। বাক্যের সাবজেক্ট কে? শি। অক্সিলারি ভার্বটা ওয়াজ। আর আপনারা জানেন অক্সিলারি ভার্বের পরে কিন্তু প্রিন্সিপাল ভার্ব থাকে, তার মানে এইখানে ওয়াকিংটা একটা প্রিন্সিপাল ভার্ব বা ভার্বের কাজ করেছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আচ্ছা, এর পরের বাক্যে বলেছে লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো। ছোটবেলার আপনাদের নিয়ম মুখস্থ আছে, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হয় কি? নাউন, তাই না? খুবই ভালো। কিন্তু আমি বলবো আপনার এই নিয়মটা একটা বিপজ্জনক নিয়ম। কারণ কি? কারণ ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড থাকলে সবসময় প্রথমটা অ্যাডজেক্টিভের কাজ যে করবে তা না। প্রথমটা নাউনও হইতে পারে, আবার দ্বিতীয়টাও নাউন হইতে পারে। জি, হতে পারে, আমি দেখাবো। তাহলে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, এই নিয়মটাকে আমরা ভরসা করব না, এটা ঝামেলা আছে, বিপজ্জনক নিয়ম। তাহলে কিভাবে চিন্তা করব? কিভাবে চিন্তা করবেন? আপনি অ্যাডজেক্টিভের সংজ্ঞা জানেন না, ছোটবেলায় শিখছেন না? কি শিখছেন? যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে নির্দেশ করে, তাই অ্যাডজেক্টিভ। ওইটাই মনে রাখবেন। যা নাউন বা প্রোনাউন বাদে অন্য কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। মনে আছে না? ওইটা হলো আসল সংজ্ঞা, বাকি সব ভুয়া। তাহলে আপনি এবার চিন্তা করেন, লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, এখানে নাউনটাকে শ্যাডো। শ্যাডো মানে কি? ছায়া। কেমন ছায়া? ওয়াকিং শ্যাডো মানে এমন একটা ছায়া যে হাঁটতেছে, চলমান। একটু খেয়াল করেন, আমি জানি না ক্যামেরায় দেখা যাবে কিনা, এই যে আমি হাঁটতেছি, দেখেন আমার সাথে আমার শ্যাডো হাঁটতেছে, ছায়া। তার মানে আমি যদি হাঁটি আমার ছায়াও হাঁটবে। সুতরাং ছায়া বা শ্যাডো চলমান হতেই পারে, হতেই পারে, পারে না? আচ্ছা, তাহলে এই ওয়াকিং শব্দটা দ্বারা শ্যাডোর অবস্থা বোঝাচ্ছে যে শ্যাডোটা কেমন, স্থির নাকি চলমান? চলমান। তাহলে যেহেতু ওয়াকিং শব্দটা দ্বারা নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে, দোষ, গুণ, অবস্থা যদি বুঝায় নাউনের, তার নাম কি? অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ। সুতরাং ওয়াকিং শব্দটা এখানে বিশুদ্ধ অ্যাডজেক্টিভ। এন্ড দেন নাম্বার 4, শি কেম হেয়ার ওয়াকিং। একবার ভাবেন তো, আমি যদি এখানে ওয়াকিং শব্দটাকে বাদ দেই, বাদ দিলেও তো একটা বাক্য হবে, হবে না? শি কেম হেয়ার, সে এখানে আসলো। এখন যদি বলি সে কিভাবে এখানে আসলো, আপনি হয়তো বলবেন অন ফুট, পায়ে হেঁটে আসলো, অথবা কিভাবে আসলো? ওয়াকিং, হেঁটে হেঁটে আসলো। শি কেম হেয়ার, সে এখানে আসলো, কিভাবে আসলো? হেঁটে হেঁটে আসলো। তাহলে এই ওয়াকিং শব্দটা দ্বারা কি বুঝাচ্ছে? শি এর অবস্থা বুঝাচ্ছে নাকি তার হাঁটার ধরনকে বুঝাচ্ছে? অবশ্যই হাঁটার ধরনকে বুঝাচ্ছে। তার মানে ওয়াকিং শব্দটা দ্বারা হাঁটার ধরনকে বুঝাচ্ছে, অর্থাৎ ওয়াকিং শব্দটি ভার্বকে মডিফাই করেছে। আর আপনি জানেন নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে তার নাম অ্যাডজেক্টিভ, আর ভার্ব, অ্যাডজেক্টিভ অন্য কাউকে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব। তাহলে যেহেতু ওয়াকিং শব্দটা ভার্বকে মডিফাই করেছে, সুতরাং নিঃসন্দেহে ওয়াকিং হচ্ছে একটা কি? অ্যাডভার্ব। এবার আছে হি ইজ ফন্ড অফ ওয়াকিং। এখানে ওয়াকিং শব্দটা কোথায় বসেছে? অফ, প্রেপোজিশনের পরে বসেছে। আর আপনারা জানেন প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। সুতরাং এখানে ওয়াকিং যে শব্দটি আছে এটা একটা নাউন। দেখেন আমরা কিন্তু 5টা বাক্যের পার্ট অফ স্পিচ বুঝে গেছি। সত্যি বলতে আপনি যদি পার্ট অফ স্পিচকে ধরতে পারেন, তাহলে জেরান্ড পার্টিসিপল খুঁজে বের করা আপনার জন্য একটা, কি বলবো, জাস্ট আ পিস অফ কেক। খুব সহজ একটা বিষয় হয়ে যাবে। কারণ আপনি জানেন যখন আইএনজি নাউনের কাজ করে তার নাম জেরান্ড, আইএনজি যখন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের কাজ করে তার নাম পার্টিসিপল। তাহলে আমার 1 নাম্বার বাক্যের আইএনজিটা কিসের কাজ করছে? নাউন। সুতরাং এটা আমার একটা জেরান্ড। এখানে ওয়াকিংটা কি? ভার্ব। ভার্ব মানেও পার্টিসিপল। অনেকে মনে করে পার্টিসিপল মানে শুধু অ্যাডজেক্টিভ, না, পার্টিসিপল ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। যেহেতু এটা ভার্ব, এটা পার্টিসিপল। এখানে যেহেতু এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এটাও পার্টিসিপল। এখানে ওয়াকিং যেহেতু একটা নাউন, সুতরাং এটা জেরান্ড।
আর এইখানে ওয়াকিং যেহেতু একটা অ্যাডভার্ব, সুতরাং এটাও পার্টিসিপল। তাহলে যে আইএনজি অ্যাডভার্ব হবে সে পার্টিসিপল, যে অ্যাডজেক্টিভ হবে সেও পার্টিসিপল, যে ভার্ব হবে সেও পার্টিসিপল, শুধু যে নাউন হবে সে জেরান্ড। তাহলে কি জেরান্ড পার্টিসিপল বের হয়ে গেছে না? বের হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন হলো, প্রশ্নটা আমি বুঝাই কোথায়। আপনাদের এখানে একটা জাতীয় প্রশ্ন আছে। জাতীয় প্রশ্নটা হলো যে পরীক্ষায় যদি এমন হয় লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, এই বাক্যটা দিয়েছে, দিয়ে আপনার কাছে জানতে চেয়েছে এই ওয়াকিংটা সম্পর্কে। এখন ধরেন আপনাকে আমি কয়েকটা অপশন দিলাম। প্রথম অপশনে দিলাম এই ওয়াকিংটা অ্যাডজেক্টিভ নাকি এটা অ্যাডভার্ব নাকি এটা নাউন নাকি ভার্ব। আচ্ছা, আমি যদি চারটা অপশন দেই তাহলে আপনি চারটা অপশনের মধ্যে কোথায় ক্লিক করবেন? অপশনের বাইরে কোনো উত্তর করার দরকার নেই। আমার অপশন হলো চারটা, তাহলে আপনি এর মধ্যে কোনটা উত্তর করবেন ভাই? চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর করবেন? আমি আপনাদের কমেন্টগুলো দেখতেছি, উত্তর করেন। চারটা অপশনের মধ্যে কোনটা উত্তর করবেন? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এবং ভার্ব। এর বাইরে কোনো উত্তর করা যাবে না। ওকে, থ্যাংক ইউ দিলীপ সরকার সহ সকলকে। আচ্ছা, তাহলে এখন যদি বলি ওয়াকিং কোন পার্ট অফ স্পিচ, আপনি কিন্তু উত্তর দিবেন অ্যাডজেক্টিভ, কারণ আপনার চারটা অপশনের মধ্যে অ্যাডভার্ব এটা হবে না, নাউনও হবে না, ভার্বও হবে না, সুতরাং আপনি বাধ্য হয়ে উত্তর করবেন কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার যদি আমি আরেকটা অপশন দেই সেট, এবার আমি বললাম এখানে ওয়াকিং শব্দটা কি। একটা অপশনে বললাম এটা জেরান্ড, আরেকটা অপশনে দিলাম ইনফিনিটিভ, আরেকটা অপশনে দিলাম পার্টিসিপল, এবং আরেকটা অপশনে আমি দিলাম এটা অ্যাডভার্ব। এবার কি করবেন? আমার সাথে গেমটাতে পার্টিসিপেট করেন, মজা পাবেন। জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, অ্যাডভার্ব, কোনটা দিবেন? আপনার জন্য আবার চারটা অপশন, কোনটা দিবেন? জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, অ্যাডভার্ব, কোনটা দিবেন? লেট করা যাবে না, প্রতিটা প্রশ্নের উত্তর খুব দ্রুত দিতে হবে। এখন যদি এই চারটা অপশন থাকে এর মধ্যে আপনাকে একটাই বেছে নিতে হবে। আপনি যা ভাবতেছেন তা না, এর মধ্যে আপনাকে একটা নিতে হবে। তখন আপনি জানেন ওয়াকিং যেহেতু এই নাউনটাকে কোয়ালিফাই করতেছে, সুতরাং নাউনকে কোয়ালিফাই করলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, বাট আপনার অপশনে কি কোথাও অ্যাডজেক্টিভ আছে? নেই। তাহলে নিশ্চয়ই আপনি জেরান্ড নিতে পারবেন না, ইনফিনিটিভও নিতে পারবেন না, পার্টিসিপল নিতে পারবেন না, কারণ এটা অ্যাডভার্ব না। সরি, এটা অ্যাডভার্বও নিতে পারবেন না। তার মানে আপনাকে কি নিতে হবে? পার্টিসিপল নিতে হবে, ঠিক না? এইবার আপনার জন্য আমি আরেকটা অপশন দিলাম, অপশন সেট দিলাম। আমি এবার বললাম এখানে ওয়াকিংটা, এবার আমি বললাম যে এখানে ওয়াকিংটা অপশন দিলাম আপনার জন্য। এখানে আমি দিলাম এটা অ্যাডজেক্টিভ, 4 নম্বর অপশন দিলাম অ্যাডজেক্টিভ। তাহলে একটা অপশন হচ্ছে জেরান্ড, আর হলো ইনফিনিটিভ, আর হচ্ছে পার্টিসিপল, আর হলো অ্যাডজেক্টিভ। আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে লিখে দিই বোঝার জন্য। এই ওয়াকিংটা সম্পর্কে বললাম যে এটা জেরান্ড, না জেরান্ড তো না, তাহলে এটা অ্যাডজেক্টিভ নাকি এটা পার্টিসিপল? অ্যাডজেক্টিভ নাকি পার্টিসিপল? এখন আপনি কোনটা নেবেন? কারণ এখানে আপনার জন্য সমস্যাটা কি? সমস্যা হলো ওয়াকিংটা একদিক থেকে একটা পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ, আর যে অ্যাডজেক্টিভের কাজ করে সে এক ধরনের কি? ফুল কোথায়? ফুল। যে পার্টিসিপলের কাজ করে একদিকে সে পার্টিসিপল, অন্যদিকে সে অ্যাডজেক্টিভ। আপনারা এখন উত্তর কি করবেন? এখানে বুদ্ধির পরীক্ষা, আমি দেখবো কি করেন। এখানে অ্যাডজেক্টিভও আছে, পার্টিসিপলও আছে। সমস্যা তো এই জায়গায়, তাই না? অন্য কোথাও তো না। আচ্ছা, ইনশাআল্লাহ সময় দেন, আপনার মনে হবে আপনি আপনার লাইফে এরকম আলোচনা প্রথমবারের মতো তৃপ্তি মতো শিখলেন।
আমি নিশ্চিত যে আমার এখানে জেরান্ড হবে না, কিন্তু ওয়াকিংটা এখানে অ্যাডজেক্টিভও হইতে পারে, পার্টিসিপল হতে পারে। বাট আমাকে নিতে হবে একটা অপশন। আমি কি করব? ধরেন আমি সাদা মনে কাদা নেই, গেঞ্জি আমার কালো হলো, মন সাদা, সাদা মনে কাদা নেই, আমি উত্তর করলাম পার্টিসিপল। কিন্তু আমি বলতেছি উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। এন্ড রুবেল রানা স্যার বলছে উত্তর অ্যাডজেক্টিভ, তাই আপনি শিখবেন অ্যাডজেক্টিভ। নো, আপনি আপনার টিচারকে জিজ্ঞেস করবেন যে এটা তো পার্টিসিপল আবার অ্যাডজেক্টিভও, তাহলে আপনি কেন অ্যাডজেক্টিভ নিচ্ছেন, পার্টিসিপল কেন নিবেন না? কারণ জানতে হবে আপনাকে। অমুক স্যার বলছে এটা, নো, স্যারের কাছে কারণ জানতে হবে। আমি কি ভুল বলছি না ঠিক বলেছি? কারণ জানতে হবে। আমি কেন অ্যাডজেক্টিভ দিলাম, কারণটা শোনেন। আমি যদি পার্টিসিপলে ক্লিক করি, আপনারা জানেন পার্টিসিপল মানে সেটা ভার্বের কাজ করতে পারে, সেটা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, সেটা অ্যাডভার্বেরও কাজ করতে পারে, ঠিক না? তো আমি যদি এই ওয়ার্ডটাকে পার্টিসিপল বলে দাবি করি, তাহলে এটা দ্বারা মিন করতেছে যে এই ওয়াকিং শব্দটা কখনো ভার্ব, আবার ওয়াকিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, আবার এই ওয়াকিং শব্দটাই এখানে অ্যাডভার্ব। আসলে কি তাই? ও কি তিনটারই কাজ করতেছে? নেই ভাই, ও স্পেসিফিক্যালি অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সো আপনি পার্টিসিপলে ক্লিক করা মানে আপনি মনে প্রাণে মেনে নিচ্ছেন, জেনে শুনে মেনে নিচ্ছেন, আপনি শপথ করতেছেন যে আমি এই মর্মে শপথ করতেছি যে এই শব্দটি একই সাথে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হতে পারে। আসলে কি তাই? তাই না। এই জন্য আমরা সুস্পষ্ট করে উত্তর দিচ্ছি কি অ্যাডজেক্টিভ। কারণ একটা অ্যাডজেক্টিভ অটোমেটিক্যালি পার্টিসিপল হইতে পারে, কিন্তু একটা পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডভার্বও হতে পারে। এই জন্য আমরা এই দুইটার মধ্যে অ্যাডজেক্টিভ দিলাম। এখন যারা যারা ভাবতেছেন ঠিক আছে তাহলে অপশনে যদি এরকম দুইটা থাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আমি অ্যাডজেক্টিভ দিব, তারা ভুল পথে আছেন, তারা মুখস্থ বিদ্যার পথে আছেন। এটা কখনোই মুখস্থ করতে যাবেন না। কি থাকলে কি দিবেন এটা মুখস্থ কেন করবেন? বরং আপনি মুখস্থ করবেন অপশন যে কটা থাকবে তার মধ্যে সবচেয়ে সুস্পষ্ট যেটা, সেটা হবে আপনার সঠিক উত্তর। কথা কি বুঝলেন? বুঝেন নাই মনে হয় এখনো। এটা বোঝানোর জন্য আমি আরেকটু পরিশ্রম করব। আমার কথা আজকের পর থেকে জীবনে যেন জেরান্ড পার্টিসিপল শিখতে না হয়। এবার আমি একটা বাক্য দিই, দেখেন। আমি লিখে দিলাম শি কেম হেয়ার, সে এখানে আসলো, ডান্সিং, সে এখানে নাচতে নাচতে আসলো। কিভাবে আসলো? নাচতে নাচতে আসলো। আমি ডান্সিং শব্দটা আন্ডারলাইন করলাম। তো আমি আপনার জন্য একটা শব্দ অপশন দিলাম যে এখানে ডান্সিং একটা নাউন নাকি ডান্সিং একটা অ্যাডজেক্টিভ, নাকি ডান্সিং একটা অ্যাডভার্ব, নাকি এখানে ডান্সিং শব্দটা হচ্ছে একটা ভার্ব। আপনার আগে চারটা অপশনের মধ্যে একটু বুদ্ধি খাটান। আপনারা জানেন যা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করলে সেটা হয় কি অ্যাডভার্ব। অর্থাৎ একটা শব্দ যখন একটা নাউন কিংবা একটা প্রোনাউন এর প্রয়োজনে বাক্যে ব্যবহার হবে তখন সেই শব্দটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু যদি সে নাউন বা প্রোনাউন ছাড়া আরো যে 6টা পার্টস অফ স্পিচ থাকে তাদের প্রয়োজনে ব্যবহার হয় তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব। যদি তাই হয় সে নাচিতে নাচিতে আমার কাছে আসলো, তাহলে এই ডান্সিং শব্দটা কোন পার্ট অফ স্পিচ? একবার ভাবেন, সে নাচতে নাচতে শি হয়েছে নাকি নাচতে নাচতে এসেছে? উত্তর হলো নাচতে নাচতে এসেছে। তার মানে এই ডান্সিং শব্দটা ভার্বের ধরনকে বোঝাচ্ছে, আর যা ভার্বকে মডিফাই করে তার নাম অ্যাডভার্ব। সুতরাং নিশ্চিত সঠিক উত্তর এখানে হবে অ্যাডভার্ব। রাইট? রাইট। এখন যদি আমি আপনাদের জন্য এই সেটটা বাদে আরেকটা সেট দেই অপশন। এবার আমি বললাম এখানে ডান্সিং শব্দটি জেরান্ড নাকি
পার্টিসিপল? জেরান্ড নাকি পার্টিসিপল? উত্তর করবেন সবাই, নাহলে বুঝবেন না। জাস্ট দুইটা অপশন দিচ্ছে, আর কিছু না। আচ্ছা, জেরান্ড পার্টিসিপল নাকি এটা ইনফিনিটিভ? তিনটা অপশন দিলাম, যদিও এটা অনেকেই বুঝবে, কারণ আপনারা জানেন ভার্বের বেস ফর্মের পূর্বে যখন টু থাকে তখন আমরা তারে বলি ইনফিনিটিভ। আচ্ছা, যেহেতু এখানে টু নাই, ভার্বের বেস ফর্ম নেই, সুতরাং এটা ইনফিনিটিভ হওয়ার সুযোগই নেই। আমি সবার উত্তর দেখতেছি, হ্যাঁ সবার উত্তরই আমি দেখতেছি। তার মানে এখন সবাই উত্তর করতেছেন যে এটা হচ্ছে একটা পার্টিসিপল। রাইট, ইউ আর, এটা পার্টিসিপল, কারণ এটা অ্যাডভার্বের কাজ করে। আর যে অ্যাডভার্বের কাজ করে সে কখনো জেরান্ড না, সে একটা পার্টিসিপল। এখন যদি এমন হয় যে আমি আরেকটা অপশন দিলাম যে এটা অ্যাডজেক্টিভ, আপনারা উত্তর করবেন, হ্যাঁ ক্লান্ত হওয়া যাবে না। এখন আপনার জন্য অপশন চারটা, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ। কি করবেন? জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ। আপনাকে কিছু একটা করতে হবে, একটা অপশনে ক্লিক করেন, কোনটা করবেন? অপশন আবার আপনার জন্য এবার চারটা, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ। এখন আপনি কি করবেন? আমি সবার উত্তর পড়তেছি, আমার সাথে গেমে অংশগ্রহণ করেন, মজা পাবেন। রাইট, আপনারা জিনিস খেয়াল করেন, এখনো কিন্তু সবাই উত্তর দিচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ এ তো অ্যাডজেক্টিভ না, এই ডান্সিং তো ভার্বকে মডিফাই করছে। ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব, কিন্তু আমার কোনো অপশনে তো সরাসরি অ্যাডভার্ব দেওয়া নেই। এই যে সরাসরি অ্যাডভার্ব দেওয়া নেই, এই জন্য আমাকে বাধ্য হয়ে কি দিতে হবে? পার্টিসিপল। একটা জিনিস খেয়াল করেন, অনেকেই উত্তর ডি দিচ্ছে। কেন দিছে? আমি 200% নিশ্চিত তার মনোযোগের অভাব হচ্ছে। 200% না, আমি 500% নিশ্চিত যারা অপশন ডি দিয়েছে তারা আমার আলোচনায় 100% মনোযোগ দেয়নি, দেয়নি এবং দেয়নি। কেন বললাম জানেন? আমি আপনার আগে জেরান্ড পার্টিসিপল খুঁজতে বলছি? বলিনি, আমি আগে বলছি পার্ট অফ স্পিচ বুঝতে। আপনি বুঝতেছেন এই ডান্সিং শব্দটা ভার্বকে মডিফাই করছে, আর ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তো আপনার অপশনের কোথাও কি অ্যাডভার্ব লেখা আছে? এটা তো অ্যাডজেক্টিভ লেখা। তো অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ? নো, এটা একটা অ্যাডভার্ব। কিন্তু অপশনে তো কোথাও অ্যাডভার্ব নেই। তখন আপনি কি করবেন? তখন আপনি পার্টিসিপল দিবেন। কেন? কারণ যে আইএনজিটা অ্যাডভার্বের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের কাজ করে, তাদেরকে আমরা একসাথে বলতে পারি পার্টিসিপল। সো অ্যাডভার্ব হলো এক ধরনের কি? পার্টিসিপল। এমনই তো উত্তর হওয়ার কথা। আচ্ছা, এবার লাস্ট সেট। আমি যে একটা অপশন দেই, এটা আমি বললাম এটা জেরান্ড নাকি এটা অ্যাডভার্ব নাকি এটা পার্টিসিপল নাকি এইটা অ্যাডজেক্টিভ। সেট সি, এখান থেকে আপনি একটা অপশন বেছে নেন, কোনটা হবে? বেছে নেন অপশন। এত সুস্পষ্ট ব্যাখ্যা কোথাও পাবেন না, কারণ পাবেন না সহজে। আপনারা হয়তো বলবো এটা হবে না, এটা হবে, বাট কেন হবে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? রিজন জানতে হবে আপনাকে। রিজন না জানলে সারা জীবন একই জিনিস মুখস্থ করতে হবে, কোনো লাভ হবে না। এখন আপনার উত্তর কি করবেন? সবার আগে উত্তর পাচ্ছি, জুয়েলের উত্তর পেয়েছি, জুয়েল হাসান, সে দিয়েছে অ্যাডভার্ব। মোহাম্মদ আব্দুল জলিল মিয়া অ্যাডভার্ব দিয়েছে। আর হাবিবুর রহমান অ্যাডভার্ব দিয়েছেন। মিনহাস অ্যাডভার্ব দিয়েছেন। নাসরিন অ্যাডভার্ব দিয়েছেন। জান্নাতুন নাইমা অ্যাডভার্ব দিয়েছেন। ওকে, এক ভাই জেরান দিয়েছেন, সে সম্ভবত মাত্র জয়েন করেছে। আপনি লাইভটা আরেকবার দেখে নেবেন প্রথম থেকে পরে। তাহলে এইখানে শতভাগ সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব। পার্টিসিপল কেন হবে না? কারণ পার্টিসিপল দিলে তিনটা পার্ট অফ স্পিচ হওয়ার আশঙ্কা থাকে, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তার চেয়ে আমি সুস্পষ্ট করে অ্যাডভার্ব বললে ভালো হয়। আর এইখানে আমি কেন পার্টিসিপল দিছি? কারণ আমার সুস্পষ্ট অ্যাডভার্ব এখানে উল্লেখ ছিল না, তাই আমি বাধ্য হয়ে কি দিয়েছি? পার্টিসিপল দিয়েছি। আমার মনে হয় অপশনে কি থাকলে কি করবেন এটা আপনারা ইনশাল্লাহ ভালো বুঝে গেছেন। আপনারা কি বলেন? এই কনফিউশন দূর হয়েছে কিনা? ইয়েস অর নো কমেন্ট করবেন, ইয়েস অর নো।
ইয়েস অর নো? কারো কারো আমি উত্তর পাচ্ছি না। ইয়েস, মন খুলে কথা বলতে হবে। আমার ক্লাসে না বুঝলে বলবেন, আমি আমি অন্য পদ্ধতিতে বুঝাবো, বাট কথা হবে মন খুলে। ওকে, ইয়েস, আমি পেয়েছি সবার কাছে, ইয়েস পেয়েছি, ফাইন। এখন আসেন আমরা আরেকটু গভীরে চলে যাই, আরেকটু গভীরে। তাহলে আমরা একটা সাহস অন্তত পেলাম যে আমি যদি পার্ট অফ স্পিচ চিনতে পারি, আমি জেরান্ড পার্টিসিপল চিনব। কারণ যে ভার্ব আইএনজি পার্ট অফ স্পিচ হিসেবে একটা নাউনের কাজ করবে সে জেরান্ড। আর যদি সে একটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে তাহলে তার নাম হবে কি? পার্টিসিপল। তার মানে আপনি পার্ট অফ স্পিচ চিনলেন, মানে আপনি জেরান্ড পার্টিসিপল চিনলেন। আপনি পার্ট অফ স্পিচ চিনেন না, মানে আপনি জেরান্ড পার্টিসিপল চিনেন না। তাহলে চলেন পার্ট অফ স্পিচের একটা পরীক্ষা হয়ে যাক। কি বলেন? পার্ট অফ স্পিচের একটা পরীক্ষা হয়ে যাক। আমি কিছু শব্দ দিব, আপনারা বের করবেন কোন পার্ট অফ স্পিচ। আমি লিখে দিলাম আই হ্যাভ আ ব্রোকেন চেয়ার। আমার একটা ভাঙ্গা চেয়ার আছে। এখানে ব্রোকেনটা কোন পার্ট অফ স্পিচ লিখবেন, নাম্বার সহ লিখবেন, নাহলে আমার বুঝতে অসুবিধা হয়। 2 নাম্বারে আসেন। আই হ্যাভ আ গুড ফ্রেন্ড। আমার একজন ভালো বন্ধু আছে। এখানে গুডটা কি? 3-এ আসেন। হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান। সে একজন অসৎ লোক। সহজ ভাবেন না, কথা আছে এরপরে। এটা কোন পার্ট অফ স্পিচ? 4 নম্বরে দিলাম আই হ্যাভ 5 বুকস। আমার 5টা বই আছে। এখানে 5 কোন পার্ট অফ স্পিচ? 5 নম্বরে দিলাম দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে কিছু পানি আছে। এখানে সাম কোন পার্ট অফ স্পিচ? আপনারা চাইলে এক কথায়ও উত্তর দিতে পারেন। এই 5টা বাক্যের উত্তর আসলে এক কথাই হবে। থ্যাংক ইউ নাসরিন আক্তার। এই 5টা বাক্যের উত্তর আসলে এক কথায়, এক শব্দে দেয়া সম্ভব। সেটা হলো অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ। কেন? কারণটা কি? আচ্ছা, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি যেন? আমি আপনাদেরকে এই 5টা বাক্য থেকে আসলে কোথায় নিয়ে যাচ্ছি এখনো অনুমান করতে পারেননি। মনোযোগ দেন। আমরা জানি যে শব্দটা দ্বারা একটা নাউন কিংবা একটা প্রোনাউনের 5টা অপশন বোঝাইতে পারে। দোষ বোঝাতে পারে, গুণ বোঝাতে পারে, অবস্থা বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে, পরিমাপ বোঝাতে পারে। এই 5টার কোনো একটা বুঝালে তার নাম অ্যাডজেক্টিভ। সো লুক অ্যাট দ্য সেন্টেন্সেস। 2 নাম্বার বাক্যে বলছে আই হ্যাভ আ গুড ফ্রেন্ড। 3-এ বলছে হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান। সে অসৎ লোক। এই ডিসঅনেস্ট দ্বারা ওই লোকটার একটা কি বুঝাচ্ছে? দোষ বুঝাচ্ছে। আর আপনারা জানেন দোষ বুঝালে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, কারণ নাউনের দোষ বুঝাচ্ছে। এবার বলছে আই হ্যাভ আ গুড ফ্রেন্ড। এখানে গুড দ্বারা ফ্রেন্ডের একটা ভালো গুণ বুঝাচ্ছে, আর নাউনের গুণ বুঝালে সেটাও অ্যাডজেক্টিভ হয়। আই হ্যাভ আ ব্রোকেন চেয়ার। আমার একটা ভাঙা চেয়ার আছে। চেয়ারটার অবস্থা কেমন? চেয়ারটা হলো ভাঙা। তাহলে এখানে ব্রোকেন শব্দটা দ্বারা চেয়ার বা নাউনের একটা অবস্থা বুঝাচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। এবার বলছে আই হ্যাভ 5 বুকস। আমার 5টা বই আছে। এখানে 5 দ্বারা বুকস বা নাউনের একটা সংখ্যা বুঝাচ্ছে, আর সংখ্যা বোঝানোর কারণে এটা অ্যাডজেক্টিভ হবে। এবার দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে কিছু পানি আছে। এখানে সাম দ্বারা ওয়াটার বা নাউনের পরিমাণ বোঝাচ্ছে, আর পরিমাণ বুঝালে, নাউনের পরিমাণ বুঝালেও সেটা হয় কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম সংজ্ঞাটার সার্থকতা আমরা খুঁজে পাইলাম, যা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝায় তার নাম অ্যাডজেক্টিভ।
এবং এরা সার্থকভাবে নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাপ বুঝিয়েছে, সুতরাং এরা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। ফাইন। এইবার যদি আমি আপনাদেরকে আরেকটা সেন্টেন্স দিই, এটা লাস্ট, এই এক্সাম্পলের মধ্যে লাস্ট। আমি সেন্টেন্সটা দিলাম 6 নম্বরে, 5-এর পরে তো কত হবে 6। আচ্ছা, এবার আমি দিলাম যে ইট ইজ আ সুইমিং পুল। খেয়াল করেন এইখানে এই যে এ ছিল আর্টিকেল, তাই না? আর্টিকেলের পর কিন্তু দুটো ওয়ার্ড ছিল, তাই প্রথমটা অ্যাডজেক্টিভ হয়েছে, পরেরটা নাউন হয়েছে। ক্লু কিন্তু দেওয়াই আছে। জাস্ট আমাকে এখন বলেন তাহলে এখানে যে সুইমিং শব্দটা আছে এটা কোন পার্ট অফ স্পিচ? প্লিজ, আমি চাই সবাই পার্টিসিপেন্ট হয়ে যান, এবং আপনার পার্টিসিপেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার নাম্বার 6, ইট ইজ আ সুইমিং পুল, এটা কোন পার্ট অফ স্পিচ? প্লিজ সবাই উত্তর করব। উত্তর না করলে তো আমি বুঝবো না যে আপনি আসলে আপনার সমস্যা দুর্বলতা কোথায়, এটা কিন্তু আমি বুঝবো না। আচ্ছা, ওকে। না, আমি সবার কমেন্ট বক্সে সবার অংশগ্রহণ আমি পাচ্ছি না, সম্ভবত না। দেখি, এখন পর্যন্ত আমি পাইনি ওভাবে সবার। 2-4 জন, নাসরিন, মিনহাজ এবং জান্নাতুল নাইমা সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সবাইকে। রুহুল আলম, ওকে ফাইন। ওকে ফাইন। যারা যারা এখানে সুইমিংকে অ্যাডজেক্টিভ হিসেবে উত্তর দিয়েছেন তাদেরকে আমি বলবো, আপনার পকেটে টাকা না থাকলেও প্রয়োজনে আপনি মানুষের কাছে টাকা ধার করে নিয়ে হলেও আগামীকালের মধ্যে আমার ইংলিশ গ্রামার কোর্সে আপনি যুক্ত হবেন। এটা আপনার একটা মৌলিক কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, যারা অ্যাডজেক্টিভ দিচ্ছেন। এর মানে আমি বুঝাতে চাচ্ছি, যারা এটাকে অ্যাডজেক্টিভ দাবি করতেছে তাদের বেসিক ইংলিশ গ্রামারের অবস্থা ভয়াবহ লেভেলের খারাপ। মনে কষ্ট নিয়ে লাভ নাই, বরং সচেতন হতে হবে। আপনার বেসিক উইকনেস আছে, সো আপনাকে স্ট্রং হতে হবে, মন খারাপ করা যাবে না। এটা একটা বিশুদ্ধ নাউন। কেন নাউন? মনে আছে এই 5টা বাক্য দিয়েছিলাম একটা একটা করে বোঝানোর জন্য। আচ্ছা, মানলাম আপনি সুইমিংকে অ্যাডজেক্টিভ বলতেছেন, ফাইন। যদি এটা অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউনটাকে পুল না? পুল দ্বারা কি বোঝায়? একটা লেক, জলাশয় যেখানে পানি থাকে। তো এই নাউনের যদি এটা অ্যাডজেক্টিভই হয় তাহলে নিশ্চয় এটা নাউনের দোষ বুঝাচ্ছে, বা গুণ, অবস্থা, বা সংখ্যা, বা পরিমাপ, তাই না? কিন্তু দেখেন একটাও বুঝাচ্ছে না। আপনি যদি বলেন সুইমিং পুল, এটা অবস্থা বুঝাচ্ছে, তাহলে কি মনে হবে জানেন? মনে হবে পুল নিজেই সুইম করতেছে। আসলে কি করতেছে? পুকুর কখনো নিজে সাঁতার কাটে না। ওটা দ্বারা পুলের কোনো দোষও বুঝায় না, পুলের কোনো গুণও বুঝায় না। হ্যাঁ, একটা শ্রেণী বুঝাচ্ছে, বাট দোষ বা গুণ বুঝাচ্ছে না। সংখ্যা তো বুঝায়ই না, পরিমাপও বুঝায় না। কেমনে আপনি এটা অ্যাডজেক্টিভ বলবেন? ইজ দেয়ার এনি রিজন? কি বলবেন? আর্টিকেলের পর দুটো ওয়ার্ড, তাই প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন? জি না, এটা কোনো সংবিধানের নিয়ম না, এটা জাস্ট একটা কথার কথা মনে রাখার নিয়ম। এটা দিয়ে গ্রামার চলবে না। যেহেতু এই শব্দটা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ কিছুই বোঝাচ্ছে না, সে কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না। লাউড এন্ড ক্লিয়ার। সে একটা কি? সে একটা নাউন। কি বলে? হ্যাঁ, এটাই নাউন। তাহলে এটাও যদি নাউন হয়, ওটাও তো নাউন। হ্যাঁ, দুই নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন। খেয়াল করেন, যে চিনতে পারবে এটার নাম নাউন, তারে যদি আমি অপশন দেই যে এটা জেরান্ট নাকি পার্টিসিপল, সে উত্তর কি করবে? কি উত্তর করবে বলেন? জেরান্ট না পার্টিসিপল, সে উত্তর কি করবে?
সে চোখ বন্ধ করে উত্তর করবে জেরান্ট, কারণ সে জানে এটা নাউন। আর যে এই নাউনটাই চেনে না, যে বুঝেই না এটা নাউন, সে কি জেরান্ট পার্টিসিপল পারবে? 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 কখনোই পারবে না। এই জন্য বলি আগে গোড়া গোড়া শিখতে হয়, তারপর উপরে যাইতে হয়। আপনি গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর 1, 2, 3, 4, 5 অতিক্রম না করে কখনো 6-এ যেতে পারবেন না। লিফট দিয়ে যাবেন, তবু আপনাকে 1, 2, 3, 4 ক্রস করে যেতে হবে। এক লাফ দিয়ে একটা জিনিস শিখে ফেলবেন শর্টকাট দিয়ে, কোনো কাজেই আসবে না। ওইটা আমি লিখে দিচ্ছি, কোনো কাজে আসবে না। আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স যেতে হবে। তার প্রমাণ হচ্ছে এটা। তাহলে যে জানবে এটা নাউন, তার পক্ষে এটা হাসতে হাসতে উত্তর করা সম্ভব। এটা কি? জেরান্ট। আচ্ছা, এবার আসেন একটা কাজের কথায় আসি। তার মানে এমন কিছু করার নাই। আমরা ছোটবেলায় শিখছি যে নাউনের সামনে যেই বসে তার নামই অ্যাডজেক্টিভ, কিন্তু এখন দেখতেছি আসলে তো অ্যাডজেক্টিভ সবসময় হচ্ছে না। তাহলে আমরা বুঝবো কেমনে যে নাউনের সামনের ওয়ার্ডটা কখন অ্যাডজেক্টিভ আর কখন অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, তার কাহিনী তো বলেই দিলাম। যদি সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বুঝায় তাহলে অ্যাডজেক্টিভ, অন্যথায় না। এখন তবু হয়তো বলবে স্যার তারপরেও না বুঝতে অসুবিধা হয়, কি করব? শুধু তাদের জন্য আমি এবার একটা কৌশল প্রয়োগ করতেছি। কৌশলটা হলো, আপনারা এইভাবে মনে রাখতে পারেন, যখন আপনি দেখবেন এরকম ভার্ব আইএনজিটা অবস্থান করতেছে একটা নাউনের সামনে, তখন আপনি জেরান্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবেন? তখন আপনি চিন্তা করবেন নাউন নিজে নিজেই কাজটি করলে সেই ক্ষেত্রে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। আমি জানি এনে বলা যায় অবস্থা চলমান বুঝালে অ্যাডজেক্টিভ, কিন্তু ওই ঘোড়ার ডিমে ঝামেলা আছে। এই জন্য কথা আমি যেটা বলি এটা মনোযোগ দেন। যখন আপনার কাছে মনে হবে এই নাউনটা নিজে নিজেই এই সুইমিং করার কাজটা করে, যদি মনে হয় এই নাউন নিজে নিজেই কাজটা করে, তাহলে আপনি নিশ্চিত হবেন এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। আর আপনি অ্যাডজেক্টিভ বুঝলে জেরান্ট পার্টিসিপল এমনি বুঝবেন। আর যখন আপনার কাছে মনে হবে নাউন নিজে নিজে কাজটি করতে পারে না, কাজটি করতে পারে না, তখন আপনি ওটাকে ভুলেও অ্যাডজেক্টিভ মনে করবেন না, বরং আপনি মনে করবেন একটা কি? নাউন। আমার মনে হয় কথায় কোনো ভেজাল নাই, আপনারা শতভাগ বুঝে গেছেন। তবু আমি আবারও বুঝাবো। যখন এরকম একটা ভার্ব আইএনজিকে আপনি দেখতে পারবেন নাউনের সামনে বসে আছে, সেই ক্ষেত্রে আপনি এভাবে চিন্তা করবেন, ওই নাউন যদি নিজে নিজেই কাজটা করে, নিজে নিজে কাজ করে মানে তার অবস্থা বুঝাবে। যদি সে নিজে নিজেই কাজটা করে, তাহলে আপনি নিশ্চিত হবেন এই আইএনজিটা একটা পার্ট অফ স্পিচ হিসেবে অ্যাডজেক্টিভ। আর যখন মনে হবে নাউন নিজে নিজে কাজটা করতে পারতেছে না, তখন আপনি নিশ্চিত হবেন সেটা অ্যাডজেক্টিভ না, সেটা এক ধরনের নাউন। থ্যাংক ইউ আজিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। বুঝে গেছেন ভাই? আচ্ছা, তাহলে এবার সাদা মনে চিন্তা করেন তো, সুইমিং পুল যে লিখছিলাম, পুল কখনো কি নিজে নিজে সাঁতার কাটে? কাটে? কখনোই কাটে না। যেহেতু এই নাউন নিজে নিজে কাজটা করতে পারে না, তাহলে এটা নাউনের অবস্থাও বুঝাবে না, এটা অ্যাডজেক্টিভও হবে না, বরং এটা হবে একটা নাউন। এখন যদি আমি বলি যে আ সুইমিং বয়, মানে কি? একটা সাঁতাররত বালক। একবার ভাবেন তো, একটা বালক কি নিজে নিজে সাঁতার কাটতে পারে না? ইয়েস অর নো? অবশ্যই পারে। তার মানে এইটা দ্বারা এই নাউনের অবস্থাই বুঝাচ্ছে, কারণ সে নিজে নিজে কাজটা করে। সুতরাং এটা একটা বিশুদ্ধ অ্যাডজেক্টিভ। আর বলার অপেক্ষা রাখে না, যে অ্যাডজেক্টিভ সেই তো পার্টিসিপল। কি কেমন বুঝলেন? এই জান্নাতুল নাইমা, একটু কষ্ট করে খাতায় লিখে নাও। এগুলো এলোমেলো আলোচনা, এগুলো কি পিডিএফ দিব আজকে বলো? আমি জাস্ট তোমাদেরকে ভেঙে চুরে বুঝাচ্ছি সব। মনের কথা কি কলমে প্রকাশ করা যায় বলো?
যারা পিডিএফ শিটের কথা বলেন তাদের উদ্দেশ্যে আর কি আমার প্রশ্নটা, মনের কথা কখনো কলমে প্রকাশ করা যায় না। আমরা হয়তো আপনি হয়তো কিংবা আমি হয়তো আমরা হয়তো কলম দিয়ে চিঠি লিখি, ফোনে আমরা আঙ্গুল দিয়ে মেসেজ টাইপ করে মানুষকে পাঠাই। সত্যি বলতে মনের কথা কখনো কালিতে, কলমে, মেসেজে প্রকাশ করা যায় না। মনের কথা প্রকাশ করার জন্য ফেস টু ফেস কনভারসেশনের দরকার হয়। সেটা সব ক্ষেত্রেই বাস্তব। অনেক বলে না যে আমাকে চিঠি দিও মাসে মাসে প্রবাস থেকে। চিঠি দিয়ে কখনো মনের কথা প্রকাশ করা যাবে না। এর জন্য কি হবে? বসতে হবে। না বলছি না পাশাপাশি বসতে হবে, সবসময় ফেস টু ফেস বসতে হবে, চোখের দিকে তাকাতে হবে, শুনতে হবে, অবজার্ভ করতে হবে। কখনো কখনো চোখের পাতা নড়ার মধ্য দিয়েই একটা শব্দ প্রকাশ হয়ে যাবে, যা কখনো চিঠিতে প্রকাশ করা যায় না। সুতরাং পিডিএফ নিয়ে মরিয়া হওয়া যাবে না। কিছু কিছু আলোচনা বুঝতে হবে, প্রয়োজনীয় বিষয়গুলো খাতায় লিখতে হবে। আচ্ছা, তাহলে এইবার 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 আমরা এটা বুঝে গেছি না? নাও নিজে নিজে কাজটা করলে অ্যাডজেক্টিভ, না করতে পারলে নাউন। এবার একটা পরীক্ষা হয়ে যাক, শুধু অ্যাডজেক্টিভ নাকি নাউন সেটা লিখবেন, বাড়তি কথা লিখবেন না। এবার আমি লিখে দিলাম সেই জাতীয় বাক্য, রোলিং স্টোন। 1 নাম্বার, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আমি কিন্তু আপনাদেরকে জেরান পার্টিসিপল লিখতে বলি নাই। আপনার কাজ হলো শুধু পার্ট অফ স্পিচ লিখা। এখানে রোলিং কোন পার্ট অফ স্পিচ সেটা লিখবেন। 2 নাম্বার, এবার আমি লিখে দিলাম রোলিং মিন্স মুভিং। এখানে মুভিং আর রোলিং খুঁজবেন, এগুলো লিখবেন, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এগুলো লিখবেন। কষ্ট করে লেখেন, নিজের অবস্থা একটা প্রমাণ নেন আগে। 3 নম্বরে দিলাম আ বার্কিং ডগ, মানে যে কুত্তা ঘেউ ঘেউ করে, সেলডম বাইটস, মানে কদাচিৎ কামড়ায়, মানে কামড়ায় না বললেই চলে। এটা আমি বিশ্বাস করি না, এরা আরো বেশি কামড়ায় ইদানিং। 4 নম্বরে আসেন। 4 নম্বরে লিখে দেওয়া হলো আই স আ স্লিপিং ডগ, মানে আমি এটা ঘুমন্ত কুত্তা দেখলাম, কুকুর দেখলাম। এখানে স্লিপিং কোন পার্ট অফ স্পিচ? এবার 5 নম্বরে দিলাম we should not take any sleeping pill, আমাদের কোনো ঘুমানোর বড়ি খাওয়া উচিত না, ওষুধ খাওয়া উচিত না। we should not take। 6 নম্বরে দিলাম she talked to me sleeping, সে আমার সাথে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলল বা ঘুমের ঘোরে কথা বলল। এখানে স্লিপিং। এই 6টা বাক্য ধৈর্য নিয়ে যে মন্তব্য করতে পারবে, উত্তর করতে পারবে, শিখবে তারাই ভালো করে। সেলডমস হবে না ভাইয়া, সেলডম ওখানে ভার্ব না, ভার্বটা হলো বাইট, আর বাইটের সাথে এস হয়েছে। সেলডম হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। আমি সবার উত্তর চাই, যারা শিখতে চান তাদের উত্তর চাই, যারা শিখতে চান না, অনেকে আছে নীরব দর্শক, তাদের উত্তর আমি চাই না। একটা হলে উত্তর করবেন।
থ্যাংক ইউ দিলীপ সরকার। আপনি বলেছেন আমার ক্লাসগুলো ভালো। আমার ক্লাসগুলো ভালো এটা সবাই বুঝতে পারে না, এটা বোঝার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে। আমার এটা ভাল লাগলো যে আপনার সেই যোগ্যতাটা আছে, খুবই ভাল লাগলো। যোগ্যতা কি জানেন? আমার ক্লাস যে ভালো এটা বোঝার জন্য যোগ্যতা হচ্ছে মনোযোগী হইতে হয়, আর কিচ্ছু না। যার মনোযোগ আছে সে বুঝবে এই ধরনের ক্লাস ফ্রুটফুল। মনোযোগ নাই যেগুলো 10 সেকেন্ডেই সব পেয়ে যেতে চায়, এই ক্লাস তার জন্য না। এবং আমি তার টিচার হতে পারবো না কখনো, আমার তার টিচার হওয়ার মতো যোগ্যতা আমার নেই। অর্শি মিহিকা, এত সহজ এক্সাম্পল এক্সামে আসে না। আপনি জীবনে এক্সামই দেননি। আপনি জীবনে কয়টা এক্সাম দিয়েছেন? মনে হয় না। এগুলো সব প্রিভিয়াস কোশ্চেন। এই যে এটা একটা বিসিএস এর কোশ্চেন, একবার না দুইবার আসছে। এই যে বার্কিংটন সেলডম বাইটস বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেলের কোশ্চেন। আপনি জীবনে এক্সামই দেননি। মন্তব্য করার আগে কি মন্তব্য করেন ওটা জেনে মন্তব্য করবেন, তাহলে মানুষ আপনাকে, না হলে মানুষ আপনাকে বোকা বলবে। বুঝতে পারছেন? আপনি একটা কঠিন এক্সাম্পল আমারে দেন, আমি সলভ করে দিচ্ছি এটা দিয়ে। যেগুলো রিয়েল এক্সামে আসছে ওরকম একটা এক্সাম্পল দেন, আপনি দেন। রাগ করে বলতেছি না, মানে আমি জানতে চাই আপনি কঠিন বলতে কি বুঝান। অর্শি মিহিকা, আপনার লাইফের সবচেয়ে কঠিন এক্সাম্পলটা কমেন্ট করেন, আমি সলভ করে দিচ্ছি এটা দিয়ে। করতে না পারলে তাহলে বুঝবো শুধু আপনার কাজই হলো বোকার মতো সমালোচনা করা। সমালোচনাও করতে পারেন না, মানে মন চাইলো এটা লিখে দিলাম। এই অর্শিকা মাহমুদ, সে একটা এক্সাম্পল দিলে আমারে কেউ জানান তো, দেখিও কি এক্সাম্পল দেয় পরীক্ষায় আসছে। আচ্ছা, তো যাই হোক, এই যে আমি 6টা এক্সাম্পল দিলাম, জিনিয়াসরা উত্তর করে ফেলছে আর পণ্ডিতরা আলোচনা সমালোচনা করতে আসছে, এবং তারা সারা জীবন শুধু এগুলোই করে, নিজে কিচ্ছু করতে পারে না। এবার আসেন আমরা এই 6টা এক্সাম্পল যারা যারা উত্তর লিখেছে, যেমন নাসরিন আক্তার লিখেছে, জান্নাতুন নাইমা উত্তর করেছে, সাবাস। দিলীপ সরকার উত্তর করেছে, গুড। এবার আমরা এগুলোকে সলভ করি। আমি কিন্তু আপনাদের কাছে জেরান্ড পার্টিসিপল চাই নাই, পার্ট অফ স্পিচ। সরি, আমি একটা কমেন্ট দেখে একটু বেশি বেশি বলছি কেন, মাঝে মাঝে আমি ইচ্ছা করে কিছু বান্দা বান্দিরে সাইজ করে দিই, কারণ দে ডিজার্ভ। আমার কথা হলো, আপনি মেধাবী না কোনো সমস্যা নেই, কিন্তু ভাই সহজ করে বলি, সব জায়গায় বলদামি করা যাবে না, স্মার্ট থাকতে হবে। আপনার মেধাবী হওয়ার দরকার নেই তো। যেমন আপনি আমার গুলি করলো, আমি একটা ম্যাথ সলভ করতে পারবো, কারণ ম্যাথ পারি না, কিন্তু আমি চেষ্টা করি আমার কথায় আচরণে স্মার্ট থাকার। ভদ্র থাকি কিনা সেটা জানি না। কেউ যদি উল্টাপাল্টা কিছু করে, আমি তারে বলতে দ্বিধাবোধ করি না, ইচ্ছা মতো বলি। তো এজন্য আমার অনেক খারাপ মানুষ ভাবার দরকার নেই, আমি এত খারাপ না, আমি যথেষ্ট ভালো মানুষ। আচ্ছা, এই 6টা প্রশ্নের উত্তর এবার দিচ্ছি, মনোযোগ দেন, অনেকক্ষণ ধৈর্য নিয়েছিলেন। 1 নম্বরে বলছে আর রোলিং স্টোন গ্যাদার। আচ্ছা, এখানে গ্যাদার্স হবে, হ্যাঁ এটা একটা ভুল ছিল, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে যুক্ত হবে, গ্যাদার্স নমস। এখানে স্টোন মানে কি পাথর, আর রোল মানে কি ঘোরা, মানে গড়িয়ে যাওয়া। যে পাথর গড়িয়ে গড়িয়ে যায়, স্থির থাকে না, গড়িয়ে গড়িয়ে যায়, ওইটার গায়ে কখনো শৈবাল জন্মে না। কথা সত্য তো। একটা পাথর যদি পানির নিচে এক জায়গায় বহু বছর থাকে, ওর গায়ে শৈবাল জন্মে। যাই হোক, এখানে আমরা এইটুকু বুঝি, স্টোন হলো একটা নাউন। কথা ছিল, যখন কোনো নাউনের সামনে এরকম একটা ভার্ব আইএনজি থাকে, আমরা সন্দেহ দূর করার জন্য একবার মিলিয়ে দেখব। কি মিলাবো? যে এই নাউন নিজে নিজে এই কাজটা করে নাকি করে না। হ্যাঁ, স্টোন তো নিজেই রোল করে। বলতে পারেন কেন, পাথরের কি পা আছে? আরে ভাই, হাত পা বুঝি না, রোল করার কাজটা ও নিজেই করবে। ধরেন আপনি একটা পাহাড় থেকে একটা পাথর ফেলে দিলেন, পাথরটা কি গড়িয়ে গড়িয়ে যাবে না? যাবে। হয়তো আপনি ফেলে দিয়েছেন, বাট গড়ানোর কাজ কি আপনি করতেছেন? রোল করার কাজ কি আপনি করতেছেন?
নো, রোল করার কাজটা পাথর নিজেই করতেছে। তো আপনার তো রোল নিয়ে এখানে কথা, কে ফেলে দিছে আর কে ধাক্কা দিছে ওটা কোনো ইস্যু না। তাহলে স্টোন নিজেই রোল করে, যেহেতু নাউন নিজেই কাজটা করে, সুতরাং আমরা নিশ্চিত হলাম এটা একটা অ্যাডজেক্টিভ। এবার বলছে রোলিং মিন্স মুভিং। মিন্স হলো একটা ভার্ব, এটা সবাই বোঝেন। ভার্বের সামনেরটা কি? সাবজেক্ট, আর নর্মালি ভার্বের পরেরটা হয় অবজেক্ট, যদিও বা এটা কমপ্লিমেন্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে এটাও একটা নাউন এবং এটাও একটা কি? নাউন। আচ্ছা, এবার 3 বলছে আ বার্কিং ডগ সেলডম বাইটস। আবারও একই রকম ভাবে নাউনের সামনে আইএনজি, তাহলে আমরা পরীক্ষা করে দেখব নাউন নিজেই কাজ করে কিনা। ভাই কুত্তা কি কাউরে কামলা নিয়ে এসে ঘেউ ঘেউ করে? না, ও নিজেই বার্ক করে। তাহলে যেহেতু নাউন নিজেই কাজটা করে, সুতরাং নিঃসন্দেহে এটা একটা কি? অ্যাডজেক্টিভ। এবার বলছে আই স আ স্লিপিং ডগ। আমি একটা ঘুমন্ত কুকুরকে দেখলাম। আচ্ছা, এই ঘুমানোর কাজটা কুকুর নিজেই করতেছে নাকি কাউকে দিয়ে করাচ্ছে? ও নিজেই করতেছে। যেহেতু নাউন নিজে নিজেই কাজটা করে, নাউন যদি নিজে নিজেই কাজটা করে, নিশ্চয়ই সেটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখানে স্লিপিং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার 5 নম্বরে বলছে উই শুড নট টেক এনি স্লিপিং পিল। এই ঘুমের ওষুধ খাওয়া যাবে না ভাই। এই যে পিল, পিলও তো একটা নাউন। এখন আপনি দেখেন এই নাউন নিজে নিজে কাজটা করে কিনা। ভাই দুনিয়ার মধ্যে কি এমন কোনো ওষুধ আছে ও নিজেই ঘুমায়? সম্ভবত নেই। তাহলে একটা পিল কখনো নিজে ঘুমায় না। তার মানে নাউন নিজে নিজে কাজটা করতে পারে? নো, পারে না। যেহেতু নাউন নিজে নিজে কাজটা করতে পারে না, সুতরাং দিস ইজ নট অ্যাডজেক্টিভ, রাদার নাউন। এটা অ্যাডজেক্টিভ না, একটা নাউন। কারণ ও নিজে নিজে কাজটা করতে পারে না, তার মানে এইটা দ্বারা ওর অবস্থাও বুঝায় না। সুতরাং সে অ্যাডজেক্টিভ না, বরং সে একটা কি? নাউন। বুঝলেন? আচ্ছা, এবার আসেন শি টকড টু মি স্লিপিং। সে আমার সাথে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলল। হয় না অনেক সময় ঘুমের ঘোরে অনেকেই কথা বলে, হয়তো পাশে শুয়ে আছে ঘুমের ঘোরেই বলে আমি ভাবছি সামনে যারই দেখা পাবো তারে আমি ইচ্ছা মতো মারবো। যদি এই কথা কেউ বলে তাহলে পাশে যে ঘুমাবে সে তো ওখান থেকে উঠে দৌড় দিবে। এই যে ঘুমের ঘোরে সে কথা বলল, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলল, তাহলে এই স্লিপিং শব্দটা কিন্তু, হ্যাঁ সেই ঘুমাচ্ছিল কথা সত্য, বাট এখানে স্লিপিং দ্বারা এই ভার্বকে মডিফাই করতেছে, মানে কথা বলার ধরনটাকে বোঝাচ্ছে যে কিভাবে কথা বলল, ঘুমিয়ে ঘুমিয়ে বলল। যেহেতু ভার্বকে মডিফাই করে, সুতরাং এর নাম কি হবে বলেন? অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। এখন আমাকে বলেন জাস্ট পার্ট অফ স্পিচ সম্পর্কে আমি যতটুকু ব্যাখ্যা দিলাম, এইখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ মন খুলে বলবেন। আপনার ক্লাস শুনলে লেখার দরকার হয় না। আচ্ছা, আমি একটু রিপিট করি অবশ্য। ওকে, সবাই একটু মন খুলে উত্তর করবেন। অলরেডি জুয়েল হাসান সবার আগে উত্তর করে দিয়েছে। ও না, জুয়েল হাসান এগুলো আগের উত্তর করছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি আপনাদেরকে কি করতে বললাম? কোনো প্রশ্ন দিয়েছি? না, আমি তো কোনো প্রশ্নই দেইনি। কি উত্তর করতে বলবো? কোনো উত্তর নাই। ও, আমার প্রশ্ন ছিল যে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। 2 নংটা একটু বুঝান। আচ্ছা, 2 নং দেখেন, এই মিন্স মানে কি জানেন? অর্থ। আচ্ছা, যদি এটা ভার্ব হয়, ভার্বের সামনে এটা কি সাবজেক্ট না? আর আপনি জানেন না সাবজেক্টের জায়গায় কেউ থাকলে তার নাম কি হয়? নাউন হয়। সো এটা একটা নাউন। মিন্স মানে হচ্ছে ইজ ইকুয়াল, সমান। তাহলে যদি এটা একটা নাউন হয়, ইজ ইকুয়াল মানে কি তার পরেরটাও নাউনই হবে, এই জন্য এরা নাউন হয়ে গেছে। আচ্ছা, আমাদের সাথে আছেন, আচ্ছা অনেকে আছেন, হাইবুর রহমান, অনেক ভালো লাগলো, এত দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলেন আমরা এগুলো জেরার নাকি পার্টিসিপল সেটা খুঁজি। এইটা জেরার নাকি পার্টিসিপল, আমার মনে হয় এটা আপনাদেরকে আর বুঝায় আমার বলতে হবে না, বুঝে গেছেন অলরেডি। কেমনে? যেহেতু 1 নাম্বার এটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা পার্টিসিপল। যেহেতু রোলিংটা নাউন, তার মানে এটা জেরান্ড। যেহেতু মুভিং নাউন, এটা জেরান্ড। বার্কিং যেহেতু অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল।
স্লিপিং যেহেতু অ্যাডজেক্টিভ এটা পার্টিসিপল, স্লিপিং যেহেতু নাউন তার মানে এটা জেরান্ড, এখানে স্লিপিং যেহেতু অ্যাডভার্ব তার মানে এটা পার্টিসিপল। আর কিভাবে বললে বুঝবে তুমি? মানে এমন প্রশ্ন করতে ইচ্ছা করতেছে। আপনি কি বুঝতেছেন? আর কত বুঝাবো এটা বলবো না। আচ্ছা 6 নাম্বার, মনে করেন আমি এই শব্দটাকে বাদ দিলাম, স্লিপিং নাই, আমি বললাম শি টক টু মি লাউডলি, তাহলে এটা অ্যাডভার্ব, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন? ইয়েস অর নো? অ্যাডভার্ব। সে লাউডলি কথা বললো, ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব না? একই রকম ভাবে আমি যে এখানে স্লিপিং লিখেছিলাম, এই স্লিপিং শব্দটাও একটা অ্যাডভার্ব। কেন? কারণ আমি যদি প্রশ্ন করি এবার সে কিভাবে কথা বললো, উত্তর হলো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বললো। তার মানে এই ঘুমিয়ে ঘুমিয়ে শব্দটা ভার্বকে মডিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর যে অ্যাডভার্ব তার নাম তো পার্টিসিপল হবেই। বুঝে গেছেন না? গুড। এইবার দেখি আপনারা মনে রেখেছেন নাকি ভুলে গেছেন আমাকে বা আমার কলা কৌশল গুলোকে, তার একটা প্রমাণ হয়ে যাক। হ্যাঁ, একটা প্রমাণ হয়ে যাক। এবার আমি আপনাদেরকে একটা অপশন দিব। এটা পারলে তাহলে আমি ধরে নিব হ্যাঁ সব বুঝে গেছেন ইনশাআল্লাহ। রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আচ্ছা, ওই যে একজন যে কমেন্ট করছিল সে কি আরো জটিল কোনো প্রশ্ন দিছে? তাকে আহ্বান করছিলাম জটিল একটা প্রশ্ন দেওয়ার জন্য, সে কি দিছে কমেন্ট বক্সে? 6 নাম্বার প্রবলেম, এটা কপি করে বারবার পেস্ট করতেছে। আচ্ছা, ধরে যে বুঝালেন 6 নাম্বার ও কি ক্লাস দেখছেন না? তার কপি তো ভালো লাগে। আচ্ছা, সেই ভদ্রমহিলা কমেন্ট করেনি না? গুড। সে কমেন্ট করতে পারবে না তো, কারণ আমি জানি সে কখনো কম্পিটিটিভ এক্সাম ফেস করেনি। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিং এ একটা আন্ডারলাইন দিলাম। তাহলে আমি একটা অপশন দিব, এখানে একটা অপশন দিলাম, এটা নাউন। আরেকটা অপশন দিলাম, এটা অ্যাডজেক্টিভ। আরেকটা অপশন দিলাম, এটা পার্টিসিপল। আরেকটা অপশন দিলাম, এটা জেরান্ড। উত্তর করেন। যারা এতক্ষণ ধরে আলোচনা শুনছে তারা হয়তো ভালো উত্তর করতে পারবে। দেখছো নাইমা, এখন দেখো সুন্দর পারতেছো, ক্লাস করবা। আর এই যে সাদাত মঈন, আপনার আমি এখন জরিমানা করব, কমপক্ষে 100 টাকা জরিমানা করবো আপনার। আপনি কেন এটাকে নাউন লিখছেন কি মনে করে ব্যাখ্যা করেন। আসলি মালিক সাহেব মাফ করে দেন। এই পণ্ডিত, তুমি ওর পক্ষ থেকে মাপ চাওয়ার কেডা? এই মাপটা ফের কিছু নাই, আমরা জানি কারা লার্নার আর কারা হলো ঝামেলাবাজ, এগুলো আমরা চিনি। ঠিক আছে? মাঝে মাঝে আমাকে অনেকে বলে আপনি টিচার, স্টুডেন্ট ভুল করতেই পারে, ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব, তার আগে তো ওরে শেখাইতে হবে, তা না হলে এই প্রজন্ম তো ঝামেলাবাজ হয়ে যাবে। আপনাদের এই জেনজি প্রজন্ম নিয়ে অনেক অনেক কথা আছে, কিন্তু ভালো মন্দ অনেক কিছুই আছে। ভালো তো অনেক বৈশিষ্ট্য, আর মন্দ বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো এরা সিনিয়রদেরকে সম্মান দিতে জানে না। সবাই না, অনেকেই। যারা জেনজি তাদের এরকম যদি বৈশিষ্ট্য কারো থাকে ঠিক করা উচিত, মারাত্মক একটা ফালতু বৈশিষ্ট্য। আমি অনেককেই দেখছি
দিন দিন এমন একটা অবস্থা, টিচারকে মূল্যায়ন করতে পারে না, ভাবে অনলাইনে একটা ক্লাস ফাও দেখতেছি, সে এই বলে দিয়ে একটু স্টুপিড। যারা টিচারকে সম্মান করতে জানে না তাদের পড়ালেখা করাই উচিত না। ও কেন পড়বে? ওর কে পড়াবে? ওরে কোনো না কোনো টিচার তোকে শেখাবে। বিশ্বাস করেন, যারা জেনজি আছেন মনে কষ্ট নিয়েন না, যারা জেনজির আগের প্রজন্ম আমরা বা তারও আগের, আমরা একটু গর্ব করি, কারণ আমরা জানি খুব ভালো করে শিক্ষকদের কেমনে সম্মান দিতে হয়, সিনিয়রদেরকে কেমনে সম্মান দিতে হয়, আমরা এটা খুব গর্ব করে বলি। জেনজিদের মধ্যে যাদের এই খারাপ বৈশিষ্ট্যটা আছে, সিনিয়রদেরকে সম্মান দিতে পারেন না, শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারেন না, তারা খুব দ্রুত এই প্রবলেমটাকে সলভ করে ফেলেন। এটা খুব ফালতু একটা বৈশিষ্ট্য। ওকে, উত্তর করেছেন। 100% অ্যাডজেক্টিভ যখন একজন লিখছে তখনই আমার গর্বে বুকটা ভরে যায়, মনে হলো যেন হ্যাঁ আমার শেখানো সার্থক। আসলেই 100% সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আমি পার্টিসিপল দেওয়ার মানে হচ্ছে এটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব তিনটাকেই মিন করতে পারে, বাট অ্যাকচুয়ালি সে তো অ্যাডজেক্টিভ, সো আমি অ্যাডজেক্টিভ। সুস্পষ্ট উত্তর, যত বেশি সুস্পষ্ট উত্তর তত কনফিডেন্টলি আপনি দাগাবেন। এখন কথার কথা, যদি অপশনে অ্যাডজেক্টিভটা না থাকতো কি করতেন? নাই অপশনে অ্যাডজেক্টিভ, আপনার কাঙ্ক্ষিত অ্যাডজেক্টিভ নেই, কি করবেন? তখন কি আর করবেন? অ্যাডভার্ব দিয়ে চালাই, মানে পার্টিসিপল দিয়ে চালাই দিবেন। সো যেমন অপশন তেমন উত্তর। এটা আপনারা পাস করছেন, ধন্যবাদ, কংগ্রাচুলেশনস, অভিনন্দন। এবার আপনাদেরকে ফেল করার মতো আরেকটা প্রশ্ন দিই। এবার আমি দিলাম যে she has, আচ্ছা, she bought a reading table, সে একটা পড়ার টেবিল কিনেছে, রিডিং আন্ডারলাইন করলাম। একটা অপশনে দিলাম এটা অ্যাডজেক্টিভ, আরেকটা দিলাম এটা জেরান্ড, আরেকটা দিলাম এটা পার্টিসিপল, আরেকটা দিলাম এটা ভার্ব। এটা যারা পাস করবে তারা প্রমাণিত যে পূর্ণ মনোযোগ দিয়েছে, পূর্ণ মনোযোগ দিয়েছে, তাদের কাছে এটা প্রমাণিত হবে আমার। না, জেনজিরা তেমন ভালো না, এটা বলবো না প্লিজ, টুটুল কুমারটা বলবেন না, ওদের অনেক ভালো বৈশিষ্ট্য আছে ভাই, অনেক ভালো। এই প্রজন্মের ছেলে মেয়েদের একটা ভালো বৈশিষ্ট্য হলো ওদের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি সম্মানজনক, এটা একদম বাস্তব। এরা মেয়েদেরকে যথেষ্ট সম্মান দিতে জানে, এটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এদের অনেক ভালো বৈশিষ্ট্য আছে, কিন্তু ওই যে ছোট মানুষ কিছু কিছু বাজে বৈশিষ্ট্য আছে, এটা ঠিক করতে হবে। এরা খুব এদের মানে ইল টেম্পার্ড হয় অনেকেই, একটু হলেই তাদের মেজাজ খারাপ হয়ে যায়, কি করবে কি না করবে ঠিক থাকে না। উত্তর দিয়েছে একজন, এখানে উত্তর দিছে কি জিরান্ড, 100% জিরান্ড। আচ্ছা, ইমরান হোসেন দিছে 100% জিরান্ড। নাইমা উত্তর করো, তুমি বলো কি হবে। আল্লাহ, যারা যারা অ্যাডজেক্টিভ দিয়েছে তাদের জন্য আমার এখন আবারও বুঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ দিয়েছে ওই যে উপরে। না না, 11টা 18, ঠিক আছে এই সময়টি। আচ্ছা সমস্যা নেই, আমি আবারও বুঝাবো। হুম হুম আচ্ছা আমি আবারও বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই, যারা বুঝেননি দেখেন। যারা এই পার্টস অফ স্পিচ না চিনেই জেরান পার্টিসিপল নিয়ে গবেষণা করেছে তারা ভুল করেছে, হা 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 হা, এটাই বাস্তব। কথা শুনেন না তো আমার, তাই ভুল হয়। আমি একবারও বলেছিলাম জেরান পার্টিসিপল আগে ভাববেন? বলিনি ভাই,
বলেছি আগে পার্ট অফ স্পিচ চিনবেন, পরামর্শ তো শুনেন না, তাই ভুল হয়ে গেছে। সুতরাং ভুল থেকে শিক্ষা নেন। আমি জেরান্ড পার্টিসিপলের নাম মুখেও নিব না, আমি আগে পার্ট অফ স্পিচ কনফার্ম হব তারপর। সিম্পলি যদি আপনি চিন্তা করেন, নাউনের সামনে যা থাকে ছোটবেলা থেকে আমরা বলি তার নামই অ্যাডজেক্টিভ, কিন্তু এই ভুল তো বারবার করা যাবে না। আমি বড়বেলায় তো আপনাকে শেখাইলাম যে নাউনের সামনে কোনো ভার্ব আইএনজি থাকলে আপনি হিসাব নিকাশ করে দেখবেন ওই নাউন নিজে নিজেই কাজটা করতে পারে নাকি পারে না। টেবিল কি নিজে নিজে পড়ে? আমি যদি বলি টেবিল ইজ রিডিং, টেবিল পড়তেছে, এটা হবে? মানবেন না। তার মানে টেবিল নিজে নিজে কখনো পড়ে না, যেহেতু নাউন নিজে নিজে কাজটা করতে পারে না। সুতরাং এটা দ্বারা নাউনের অবস্থাও বুঝায় না। তার মানে নাউন নিজে নিজে কাজটা করতে পারে না মানে সেটা অ্যাডজেক্টিভ হবে না, 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 না এবং না, সেটা হবে একটা নাউন। এখন আপনি চিন্তা করেন, যে আইএনজি নাউনের কাজ করে তার নাম কি? জেরান্ড। অপশনে নাউন নেই, তাহলে দিতে পারতেন। এখন আপনি কি করবেন? 100% সঠিক উত্তর হবে জেরান্ড, জেরান্ড এবং জেরান্ড। যারা ভুল করছেন সমস্যা নাই, বাট ভুল করার পর যারা খুব ভালো করে শিখে গেছেন তারা আমাকে একটু রেসপন্স করেন প্লিজ। এমন কারা আছেন? এখন কি ঠিকঠাক বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু গট ইট লিখবেন। যারা বুঝতে পারছেন তারা একটু গট ইট লিখবেন প্লিজ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো আপনাদেরকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করতেছি, ট্র্যাপে ফেলাই শিখাবো এরকম। এবার লাস্ট কোশ্চেন, এইবার ভুল করা যাবে না, ভুল করলে জরিমানা হবে, 100 টাকা করে জরিমানা হবে। আচ্ছা, এইবার আগে ফাঁদে পা দিবেন না, আগে আপনি পার্ট অফ স্পিচ বুঝবেন তারপর। আচ্ছা, এবার আমি লিখবো, কি লিখবো? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির does not have, নেই, any walking stick। মাশাআল্লাহ, সে বৃদ্ধ মানুষ অথচ তার হাঁটার জন্য লাঠির প্রয়োজন হয় না। মাশাআল্লাহ, আমরা এরকম বৃদ্ধ হতে চাই ভবিষ্যতে, যেন লাঠি না লাগে। এই যে ওয়াকিং, এটার জন্য আপনাদের 4টা অপশন। প্রথম অপশন হচ্ছে এটা নাউন, দ্বিতীয় অপশন এটা অ্যাডজেক্টিভ, তৃতীয় অপশন এটা পার্টিসিপল, চতুর্থ অপশন এটা অ্যাডভার্ব। তাই রে নাই রে না, দেখা যাক এবার কি করেন। বাহ, জুয়েল হাসান খুব সুন্দর তো উত্তর দেয়, কেমনে কেমনে সুন্দর করে টিক মার্কও দিয়ে দেয়। বাহ, এটা কম্পিউটার টাইপ করতে পারে ভালো। এই জুয়েল হাসান, আপনার আমার ভালো লাগছে ভাই। আপনি হচ্ছেন যে ইয়া করেন তো, আপনি হচ্ছে যে আমার গ্রুপের মধ্যে মডারেটর হিসেবে একটু হেল্প করেন আমাদেরকে, পেজের মধ্যে নক দিবেন। হ্যাঁ, জিনিয়াস, শেখার আগ্রহ আছে অনেক। আমার ইএনজি লার্নিং গ্রুপে আমার কয়েকজন মডারেটর দরকার, মেল ফিমেল।
অনারারি মডারেটর দরকার, হ্যাঁ, যারা ভালোবেসে কাজ করবে, সময় দিবে একটু, গ্রুপটাকে জনস্বার্থে সবার কাজে লাগাবে, তারা আমাকে একটু নক দিবেন। উত্তর কি হবে? শাবাশ, জনাব হাবিবুর রহমান উত্তর করেছেন নাউন, জান্নাতুন নাইমা উত্তর করেছেন নাউন, জনাব ইমরান হোসেন উত্তর করেছেন 100% নাউন। সবাই যেখানে বলতেছে নাউন, আমি আর কি বলবো, আমিও বলবো নাউন। দুঃখ দুঃখ, যারা এখনো অ্যাডজেক্টিভ দিয়েছেন, দুঃখ। অ্যাডজেক্টিভ না ভাই, আপনি লাইভটা প্রথম থেকে আবার দেখবেন। যারা অ্যাডজেক্টিভ দেখছেন লিখছেন, তারা লাইভ শেষ হলে আবারও দেখবেন, অনেক কিছু শিখবেন। তারা পরে আসছেন হয়তো। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ না। কেন? আমি একটা সূত্র শেখাইছিলাম, এই নাউন যদি নিজে নিজেই কাজটা করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর যখন দেখবেন নাউন নিজে নিজে কাজটা করতে পারে না, সে নাউন। একটা স্টিক কখনো নিজে নিজে হাঁটে না। যদি সে নিজে নিজে হাঁটতো তাহলে ওইটা দ্বারা ওই নাউনের অবস্থা বুঝাইতো, আর অবস্থা বুঝালে তখন অ্যাডজেক্টিভ হতো। এই জন্য সূত্রটা হলো, নাউন যদি নিজে নিজে এই কাজটা করে তাহলে আপনি বুঝবেন সেটা অ্যাডজেক্টিভ, কারণ নিজে নিজে কাজ করা মানে তার অবস্থাকে বুঝাচ্ছে। আর যখন নাউন নিজে নিজে কাজটা করতে পারবে না, সেটা নাউন হবে। তাহলে স্টিক কখনো একা হাঁটে না। আমি যদি বলি এই স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি হাঁটতেছে, মানবেন আপনি? মানবেন না। সো এটা কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না। সুতরাং এটা একটা নাউন। মজা না? অনেক মজা। আমার বিশ্বাস আপনারা খুব ভালোভাবে শিখে গেছেন জেরান্ড এবং পার্টিসিপল। সর্বশেষ মনে করাই দিব, ভার্বের সাথে আইএনজি দেখলে কখনোই জেরান্ড পার্টিসিপলের ফাঁদে আগে পা দিবেন না। আগে আপনি নিশ্চিত হবেন কোন পার্ট অফ স্পিচ, তারপর 4টা অপশনের মধ্যে আপনি দেখবেন কোনটা সবচেয়ে সুস্পষ্ট উত্তর, সেটাই হবে আপনার সঠিক উত্তর। সো আজকের ওভারঅল পুরো আলোচনাটা কেমন লেগেছে এক বাক্যে লিখে যাবেন। সমালোচনা হলে সমালোচনা করবেন, লিখবেন যে এটা এরকম হয়েছে, এটা এরকম হলে ভালো হতো। আমি জানতে চাই, আমি আমার ইমপ্রুভ করতে চাই, সেটা আপনাদের দ্বারা আমার ইমপ্রুভ করব, কারণ আপনারা হচ্ছেন আমার আয়না। আপনাদের সামনে দাঁড়ালে আমি কেমন এটা নিজেরা বুঝতে পারি। সো আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন। ভালো হলে ভালো লিখবেন, আমি খুশি হব, আমি এইভাবে আরো লিখব। আর যদি মনে হয় কোথাও ঝামেলা আছে, সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, আপনারা আমাকে জানাবেন, আমি সেটা সমাধান করে ফেলবো। আমার কথা আমার স্টুডেন্টরা যেন আমার ক্লাসের স্টাইল পছন্দ করে, এটা আমি জানতে চাই। শুক্রিয়া ইমরান হোসেন, অনেক ভালো। ওকে ফাইন। হ্যাঁ আচ্ছা, ভয়ঙ্কর সুন্দর, ও একটা লিটারারি টার্ম প্রয়োগ করে দিছে এখানে, ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা আচ্ছা, এখানে ওকে, চমৎকার। হ্যাঁ, সবার আমি মতামত একটা পেলাম, তাহলে আর পরিবর্তন করার মতো কিছু নেই, যা বুঝলাম। মাশাআল্লাহ, রিফাত, আসলিমা, তারপর আমাদের তীব্র। ওকে, সবাই যদিও বা ভোটে অংশগ্রহণ করে না, অনেকেই হ্যাঁ ভোট না ভোট, অনেকে নিরপেক্ষ ভোটও চায়। এভাবে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ওইটা সহ ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করে দেই। আর আপনাদেরকে এই কথাটা না জানালে আমার একটা অন্যায় হবে, সেটা হলো আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্সড ইংলিশ গ্রামার 55টা ক্লাসে ইংরেজির পূর্ণাঙ্গ সমাধান, এই পারপাসে আমরা ভর্তি নিচ্ছি। যারা চাচ্ছেন তৃপ্তিমতো ইংলিশটা শিখবেন, যেন মানুষকেও শেখাতে পারেন, কম্পিটিটিভ এক্সাম ফেস করতে পারেন, তাদের জন্য এই কোর্সটা। যারা এই 2-4 মিনিটে হিরো হতে চান, ইটস নট ফর দেম। ধৈর্যশীল যারা লার্নার, তাদেরকে স্বাগত জানাই এই কোর্সে। যুক্ত হওয়ার জন্য কমেন্ট করে লাভ নেই, ডাইরেক্ট ইচ্ছা হলে, প্রয়োজন হলে ফোন করবেন এই নাম্বারে
01605299524। বলে রাখি, আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং সম্পূর্ণ নতুন কোর্সে আমরা ভর্তি নিচ্ছি, যুক্ত হতে পারেন। যারা মন খুলে তৃপ্তিমতো স্পোকেন ইংরেজিতে কথা বলা শিখতে চান, অন্যের কথা শুনে বুঝতে চান, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপ করতে চান, তাদের জন্য আমাদের মাস্টারিং স্পোকেন ইংলিশ কোর্স আছে। না, এটা শর্ট কোনো কোর্স না, এটা 15 দিন 1 মাসের কোর্স না, এটা 6 মাসের কোর্স। আবারও ধৈর্য লাগবে। 6 মাস সময় নিয়ে ধৈর্য নিয়ে আসলে ইনশাল্লাহ আপনি 6 মাস পর নিজের কথা শুনলে আপনার ফ্যামিলির লোকজন ভাববে এ বাংলাদেশি না, এ দেশের বাইরে থেকে আসছে। এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। ওই যে বলছি, কোর্সে যুক্ত হলে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ওটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফোন নাম্বার, নক করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আবারও আগামী ক্লাসে কথা হবে, আমার জন্য একটু দোয়া করবেন। মাঝে মাঝে ক্লাসে একটু মন খুলে কথা বলি, অন্যভাবে মনে কষ্ট নেবেন না। আর ইএনজি লার্নিং এর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স, বিভিন্ন কোর্স, শর্ট কোর্স, লং কোর্স আছে।